নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। জ্যাক অলিভার স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি সৈকত। যে খবরের দিকে নজর রাখবো, শুভেন্দু অধিকারীকে ঘিরে এবার বিক্ষোভ। কোথায়, কেন, দেখাবো আপনাকে। আমি আহেলি আপনাদের দেখাবো বন্ধ ঘরে কেবিনের মধ্যে কারা টাকা ভাগাভাগি করছেন। তবে তার আগে আমি শুভদীপ 3:03 খবরে একেবারে শুরুতে যে খবর আপনাদের জানাবো, কলকাতায় আবারও পিটিয়ে খুনের ঘটনা, গণপিটুনি। আর সেই গণপিটুনির জেরে মৃত্যু। কোথায়? সল্ট লেকে। মৃতের নাম গৌতম প্রামাণিক। অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, আরও বাকিরা জড়িয়ে রয়েছে। তাদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। গৌতম প্রামাণিক নামে এই ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়, ব্যাপক গণপিটুনি, এবং তারপরেই তার মৃত্যু হয়। শহর কলকাতা, খাস কলকাতায় এই গণপিটুনির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সল্ট লেকের এই ঘটনা, গৌতম প্রামাণিক, তাকে কেন এই গণপিটুনির শিকার হতে হলো? দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং বাকিদের খোঁজে চলছে তল্লাশি। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নান্টু, একটু জানতে চাইবো ঠিক কি ঘটেছিল? গৌতম প্রামাণিক এই ব্যক্তির, তার বিরুদ্ধে অভিযোগ কি ছিল যার জেরে এরকম গণপিটুনি আর তারপর মৃত্যু? দেখো, গোটা বিষয় পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং ইতিমধ্যেই অভিযুক্ত যে দুজন তাদেরকে গ্রেপ্তার করেছে এবং বাকিদের খোঁজ চালানো হচ্ছে। বিধাননগর দক্ষিণ থানায় 14 তারিখে বাবিন প্রামাণিক অর্থাৎ গৌতম প্রামাণিকের ছেলে, তিনি একটি অভিযোগ করেন যে 11 তারিখ রাত 11:30টার সময় কাজের জন্য একজন ড্রাইভার, তারই ড্রাইভার মহেশ সিং, তাকে নিয়ে ভাড়া আসেন সল্টলেকের এসপি ব্লকে। এবং এই যে গৌতম প্রামাণিক, তিনি কিন্তু একজন স্ট্রিট ডগ ফিডার এবং সেই কাজই তিনি করেন এবং সেই কুকুরকে খাওয়ানোর জন্যই তিনি ওই এসপি ব্লকের ওই বাড়িতে এসেছিলেন কাজের জন্য। এবং যেটা অভিযোগ যে ওই বাড়ির সামনে আসতেই সেই বাড়িতে যে ড্রাইভার শাহ আব্দুল কবির এবং তার সহকর্মী শেখ রাজু, মোহাম্মদ সিকান্দার ও আরো কয়েকজন মিলে আচমকাই তার উপরে তাকে ধরে ফেলে এবং তাকে মারধর করতে শুরু করে। এবং এরা প্রত্যেকেই কিন্তু তিলজলার বাসিন্দা। তবে কি কারণে মারধর সেই বিষয় এখনো পরিষ্কার নয়। তবে যেটা মনে করা হচ্ছে, পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। আমি একটু অয়নের সাথে কথা বলবো। আমাদের অপর প্রতিনিধি অয়ন শর্মা রয়েছেন একেবারে সরাসরি। অয়নের কাছে একটু জানতে চাইবো, অয়ন, এখনো পর্যন্ত তদন্তে পুলিশ কি বলছে? দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, আরো অনেকে কি জড়িত? দেখো, এই যে গোটা ঘটনায় সেখানে কিন্তু রীতিমতো একটা ভয়ঙ্কর ঘটনা। খাস কলকাতার মতো এলাকায় পিটিয়ে মারার অভিযোগ রয়েছে গৌতম প্রামাণিককে। 46 বছর বয়স, তিনি মালদার মোথাবাড়ির বাসিন্দা, আনন্দপুর থানা এলাকায় তিনি থাকতেন। এবং গত 11 তারিখ রাতে যখন এই ঘটনা ঘটে, সেই ঘটনার পর তাকে গুরুতর জখম অবস্থায় একেবারে আমার পিছনে এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালের যে এমার্জেন্সি বিভাগ রয়েছে, সেই এমার্জেন্সি বিভাগে তাকে নিয়ে আসা হয় এবং সেখানে ভর্তি করা হয়। তার মাথার একাধিক জায়গায় আঘাত ছিল। গতকাল 10:30 নাগাদ তার মৃত্যু হয়। কিন্তু এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনার পর একটা জিনিস কিন্তু পরিষ্কার, যে এই বলাকা বিশ্বাস নামে বিধাননগর দক্ষিণ থানা এলাকায় যে এনজিওর সঙ্গে যুক্ত যিনি মহিলা রয়েছেন, তার বাড়িতে যিনি কাজ করতেন গৌতম প্রামাণিক, এবং প্রায় 60 থেকে 70 হাজার টাকা তিনি পেতেন এই বলাকা বিশ্বাসের কাছে। পাশাপাশি মাঝে মাঝেই টাকা নিয়ে কিন্তু চোটপাট করা হতো, হুমকি দেওয়া হতো বলে এমনটাই অভিযোগ গৌতম প্রামাণিকের। এবং সেই ঘটনার জেরে কি এই এত বড় কাণ্ড হয়ে গেল, গণপিটুনি আর তারপর মৃত্যু? আপনাদের শোনাবো মৃতের ছেলের তরফ থেকে কি বলা হচ্ছে। ম্যাডামের বাড়ির সামনে এটা হয়েছে। এবার ড্রাইভারের সামনে প্রথমে বাবাকে মারধর শুরু করে। এবার ড্রাইভারের দিকে যখন ছুটে যায়, এরা আবার ড্রাইভারের দিকে ছুটে গেছিলো ড্রাইভারকে মারতে। তখন তখন বাবা ড্রাইভার পালিয়ে যায় ওখান থেকে। না, থ্রেট দিত বলতে কি টাকা পয়সা মাঝে মধ্যেই বাবাকে ধমকি দেখিয়ে টাকা পয়সা চাইতো, যে গৌতম এই মদ খাওয়ার টাকা দে, এই 2000 দে, 5000 দে, ফোন করে টাকা চাইতো, ডিস্টার্ব করতো। বাবা ম্যাডামকে বলতো, তার জন্য রাগ হতো ওর। কি জানি, বুঝতে পারছি না। ম্যাডামের ড্রাইভার মেরেছে এটুকু জানি, আরও দুজনের নাম পেয়েছি। এমন কিছু দিয়ে মেরেছে যেটা এই সাইডে, বাম সাইডের মাথার এই জায়গাটা ফ্র্যাকচার আছে, আর এখানে ব্রেন হ্যামারেজ হয়ে গেছে। পূর্ব বর্ধমানের গোলসির একটি ছবি এবার আপনাদের দেখাবো, যে ছবি, যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে 3 জন জনপ্রতিনিধি রয়েছেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি, রয়েছেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ এবং গোলসির বিধায়ক। এই 3 জনপ্রতিনিধি তারা কি করছেন? তারা নিজেদের মধ্যে টাকা ভাগাভাগি করছেন। থরে থরে টাকা সাজানো, সেই টাকা
একটি একটি করে বান্ডিল বেরিয়ে আসছে এবং এক একজনের পকেটে ঢোকাচ্ছেন। কিসের টাকা, কোথা থেকে এলো এত টাকা, কিসের এই ভাগ বাটোয়ারা, সে নিয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি, যদিও বিরোধীরা কটাক্ষ করতে ছাড়ছে না। বিজেপির বক্তব্য শোনাবো আপনাদের। যে ছবি সোশ্যাল মিডিয়ায় আজকে ভাইরাল হয়েছে বা যেটা চলছে, এটা কোনো বিক্ষিপ্ত একটা ঘটনা যে গলসিতে ঘটে গেছে আর কোথাও ঘটছে না, এটা কিন্তু নয়। আজকে বিগত মোটামুটি বলতে পারেন যে 2011 সাল থেকে গোটা পশ্চিমবাংলা যেটা চলছে তারই এটা একটা খণ্ডচিত্র। সব জায়গাতে তৃণমূলের আমলে এই যে কাটমানি বা এই ফাঁকাফাঁকি নিয়ে আজকে কোন জায়গায় পৌঁছে গেছে তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে নিজেদের মধ্যে মারামারি, গোষ্ঠী আর গোষ্ঠীবাজি। কথা বলবো অরূপ লাহা, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ, এই টাকা ভাগাভাগির ভিডিও তো এই মুহূর্তে ভাইরাল, জানিয়ে তরজাও শুরু হয়েছে। দেখা হয়নি, যখন এই ঘটনা নিয়ে রাজ্যে কার্যত হুলস্থুল পড়ে গেছে তখন নেপাল ঘুরুই অর্থাৎ গলসির বিধায়ক তার পরিষ্কার বক্তব্য যে এটা কোনো কাটমানির টাকা বা ভাগ বাটোয়ার টাকা নয়, এটা আমাদের দলীয় কর্মীদের মধ্যে যে টাকার ব্যাপার ছিল, অর্থাৎ যারা ভেন্ডার, যারা 2024 সালে লোকসভা নির্বাচনে যে সমস্ত ভেন্ডার টাকা পেত, সেই টাকাটাই আমরা বিভিন্নভাবে কালেকশন করে সেটা আমরা তাদের শোধ করছিলাম এবং সেটা খাতা লিখছিলাম। এর সঙ্গে আমাদের কোনো টাকার লেনদেনের কোনো গল্প নাই, যে তৃতীয় ব্যক্তি টাকা লেনদেন করছে ব্যাপার নেই। আমরা খাতায় লিখছি কত টাকা কে পাবে এবং সেই টাকায় ভাগ করে ভেন্ডারদের দেওয়া হচ্ছে। এর সঙ্গে যেভাবে বলা হচ্ছে টাকা লেনদেন করা হচ্ছে, টাকা কাটমানির কথা বলা হচ্ছে, সে তার সঙ্গে সম্পর্ক তার পরিষ্কার বক্তব্য। যদিও বিরোধীরা দাবি করছেন যে কাটমানি টাকাটাই ভাগ করা হচ্ছিল এবং এত টাকা পরিমাণ ভাগ করা হচ্ছিল যে সেখানে টাকা গোনার মেশিন পর্যন্ত বসানো হয়েছিল। একেবারে অরূপ, আর এই নিয়ে তরজা তো অবশ্যই শুরু হয়েছে। ধন্যবাদ তোমায়। অরূপ লাহা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাদের শোনাবো গলসির বিধায়ক নেপাল ঘুরুই, তার সঙ্গে যখন আমরা যোগাযোগ করি তিনি এই টাকা গোনার এই যে এপিসোড তা নিয়ে ঠিক কি সাফাই দিলেন, শুনুন। এটা দলীয় প্রোগ্রামের যে খরচা 2024 সালের লোকসভা নির্বাচনের, সেই খরচার হিসাব আমরা বিষয় ছিলাম এবং হিসাবে কে কত টাকা পাবে সেটা দেওয়া হচ্ছে। ওই বান্ডিল নয়, ওটা আমরা দেখুন 1 থেকে 1.5 লাখ টাকার ব্যাপার, 1 থেকে 1.5 লাখ টাকা হিসাব ওখানে করা হচ্ছিল। এবার কে অভিযোগটা করেছে জানি না, কারা ভাইরাল করেছে, কারণ দলের লোক আমরা প্রকাশ্যে কার কাছ থেকে টাকা নেবো, কে থার্ড পার্টি আছে কার কাছ থেকে টাকা আমরা নিয়ে নিত। আমাদের দলের যে খরচা ছিল, যে খরচার পার্টির প্রোগ্রামের টাকা, সেই টাকাটা আমরা সেই ভেন্ডার থেকে তো আমাদেরকে পৌঁছাতে হবে, সেই টাকা আমরা পৌঁছানোর জন্য আমরা হিসাবে বলছিলাম। রায়দিঘির সাতঘরায় কালী পুজোর উদ্বোধনে যাওয়ার আগে শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে দফায় দফায় তুমুল বিক্ষোভ। হাতে প্লাকার্ড নিয়ে দক্ষিণ বিষ্ণুপুর মোড়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূলের। বিরোধী দলনেতাকে গো ব্যাক স্লোগান, তারপর ক্ষতির বাজারে বিক্ষোভ। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে এই বিক্ষোভ দেখানো হয়। ধর্ম পালন করতে আসছিলাম, ভোট চাইতে আসেনি, যত পারেন করুন, এর শেষ আছে, পাল্টা হুঁশিয়ারি বিরোধী দলনেতা। আমি ধর্ম পালন করতে আসছিলাম, ওগুলো কোনো আজকে 100 দিন কি 200 দিন, আজকে তো আমি এসেছি হিন্দু হিসাবে ধর্ম পালন করতে। আমি কি ভোট চাইতে এসেছি? তাহলে বাধা দেবে কেন? আরে হিন্দুরা পশ্চিমবঙ্গে তার ধর্ম পালন করতে পারবে না, করুন যত পারেন করুন, এর শেষ আছে। যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুখ্যমন্ত্রী রয়েছে, সেখানে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে, আমরা বাংলা কেন বঞ্চিত? আমরা কাজ করে, আমরা জব কার্ড নিয়ে যাচ্ছে, আমরা জানতে চেয়েছিলাম ওনার কাছে, তার ফলে আমরা হামলা করেছি না, আমরা কোনো প্রকার হামলা, আমরা মহিলারা আমাদের হাতে শুধু জব কার্ড আর প্ল্যাকার্ড ছিল, আমরা হামলাটা কিভাবে করব? আমরা ওনার কাছে আবেদন করতে গিয়েছি, ওনাকে সম্মান জানিয়ে আবেদন করেছি যে 100 দিনের কাজের টাকা আমাদের দেওয়া হোক, আবাস যোজনা দেওয়া হোক, শিক্ষা স্বাস্থ্য খাতে যে টাকাগুলো বন্ধ করা হয়েছে, বাংলাকে কেন বঞ্চিত করা হচ্ছে? অন্যান্য রাজ্যে তো করা হচ্ছে না।
শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা রায়দিঘি বিধানসভাতে যে জায়গা, সেখানে কালী পুজোর উদ্বোধন করতে এসে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে এলাকার বাসিন্দাদের। মূলত এলাকার বাসিন্দাদের তাদের দাবি 100 দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র এবং আবাস যোজনা ঘরের টাকা দিচ্ছে না, সেই সব বিষয় নিয়ে বারবার কোনো মুখ খুলছে না কোনোভাবে বিরোধী দলনেতা। ফলে এই 100 দিনের কাজের এবং পাশাপাশি যেভাবে আবাস যোজনা ঘরের টাকা আটকে রেখেছে এবং এই মহিলারা তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছে। মূলত বঞ্চনা হচ্ছে বাঙালিদের ওপরে, এই রাজ্যের মানুষের উপরে বঞ্চনা হচ্ছে, সেই কারণে কিন্তু এলাকার মানুষ এইভাবে বিক্ষোভ দেখায় এবং এই বিক্ষোভের মুখে দফায় দফায় পড়তে হয় শুভেন্দু অধিকারীকে। তারপরে তিনি চলে যান পাথর প্রতিমা এলাকায়। জি 24 ঘন্টা নকিবুদ্দিন গাজী, রায়দিঘি। এটা বাংলার সংস্কৃতি। কেউ পুজো করতে যাবে, তাতে গো ব্যাক স্লোগান দেবে। তৃণমূল এটাই তৃণমূলের কালচার। এরা বুঝতে পারছে না যে গণ বিক্ষোভের নামে যে জিনিসটা এরা ডিজাইন করে করছে, যেটা একটা প্রোগ্রাম বানাচ্ছে ওরা, পৃথিবীতে নিউটনের সূত্র অনেকদিন আগে থাকতে চলছে। আজ এখানে হচ্ছে, মানুষ তৈরি আছে। তৃণমূল যে ভাষায় আজকে বিরোধীদের সঙ্গে কথা বলছে, রাজ্যের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যে ভাষায় তাদের সঙ্গে কথা বলছে, এই ভাষায় তারা প্রত্যুত্তর নিশ্চয়ই পাবে। এসআইআর নিয়ে রাজ্যের শাসক দলের হুঁশিয়ারি, আক্রমণ চলছেই। মালদায় আরো একবার এসআইআর নিয়ে আক্রমণ তৃণমূল কংগ্রেসের। মোদি দেশের অবৈধ প্রধানমন্ত্রী, মোদি সাহেব জমিদারি চলবে না, এনআরসি হতে দেব না, একজন ভোটারের নাম কাটা গেলে আদালতের দ্বারস্থ হব, সবাই একসঙ্গে আদালতে যাব, দেশে আইন ব্যবস্থা আছে। চাঁচলে বিজেপিকে এভাবেই নিশানা জেলা তৃণমূলের সহ সভাপতি প্রসূন বন্দ্যোপাধ্যায়। আগের বারে ইনিউমারেশন ফর্ম ছিল না, সূক্ষ্ম একটা পার্থক্য আছে। ইনিউমারেশন ফর্ম যা এবারে দেওয়া হচ্ছে, বিহারে দেওয়া হয়েছে, তা গতবার ছিল না। গতবার কি ছিল? ভোটকর্মীরা বাড়িতে গেছেন, আমাকে আপনাকে জিজ্ঞেস করেছেন, আমি না থাকলে আমাকে জিজ্ঞেস করেছেন, বাবাকে জিজ্ঞেস করেছেন, লিখেছেন, একটা ফ্যামিলি সে একটা সই করে দিয়েছে পাশে ম্যাক্সিমাম। এবারে প্রত্যেক মানুষকে একটা ফর্ম ফিল আপ করতে হচ্ছে। তার মানে হচ্ছে ওই ডেটাবেসটাকে বেস করে বিজেপি চক্রান্তটা হচ্ছে যে এনআরসি ডেটাবেসটাকে করতে পারছিল না, ওই ডেটাবেসটা কাজে লাগাবে ইমপ্লিমেন্ট এনআরসি। আমরা বলছি এসআইআর হচ্ছে ব্যাকডোর দিয়ে এনআরসি ঢোকানোর চেষ্টা, বিকজ এই ইনুমারেশন ফর্ম হচ্ছে সেই ইনস্ট্রুমেন্টটা। 2004 সালে মহারাষ্ট্র, অরুণাচল প্রদেশে এসআইআর করা হয়নি কেন? সেই বছর ভোট ছিল বলে। তাহলে বিহারে এবার ইলেকশন আছে 2025-এ, তাহলে কোন যুক্তি দিয়ে এসআইআর করা হলো? কমিশন কি বললো? 2024-এর তালিকাতে ত্রুটি ছিল, কমিশনের বক্তব্য। আচ্ছা, ইলেকশন কমিশনার বলছেন জ্ঞানেশ কুমার, তাহলে ত্রুটিপূর্ণ একটা লিস্টের উপর যখন ভোট নরেন্দ্র মোদী তার প্রধানমন্ত্রী হন, তাহলে সেই নির্বাচনটাই অবৈধ। সেই কারণে আমি বলেছি যে মোদী ভারতবর্ষের অবৈধ প্রধানমন্ত্রী। যদি চিফ ইলেকশন কমিশনার এরা পুলিশ ওনারাই বলছেন যে ভোটার তালিকা ওআরএস, কোনো টেট্রা প্যাক বা কোনো প্যাকেটে লেখা ওআরএস দেখলেই শরীরে যখন প্রয়োজনীয়তা মনে হচ্ছে, আমি, আপনি, আমরা সবাই খুবই সহজলভ্য এই ওআরএস কিনে খেয়ে নিচ্ছি। কিন্তু ওআরএস মানেই ওআরএস নয়। যা খাচ্ছেন বা যা আমরা এতদিন ধরে খেয়ে এসেছি, তা খেয়ে অজান্তেই নিজেদের বিপদ ডেকে আনছেন না তো? এই মুহূর্তে যে জানা যাচ্ছে, যেটা FSSAI এর তরফ থেকে পদক্ষেপ করা হয়েছে এবং জানানো হয়েছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু এর তরফ থেকে যতক্ষণ না পর্যন্ত এই ওআরএস এর অনুমোদন থাকছে, ততক্ষণ পর্যন্ত ওআরএস লিখে যে কোনো পানীয় বিক্রি করা যাবে না। অর্থাৎ হু এর অনুমোদন একেবারে সেখানে প্রয়োজনীয়, এটাই বলা হচ্ছে। চিকিৎসকরা কি বলছেন এই নিয়ে শুনুন। FSSAI যে নোটিশটা দিয়েছে, তারা নোটিশ দিয়েছিল যে ওআরএস নামটাকে ইউজ করা যাবে না। শুধু এইটুকু থামলেই হবে না, সেখানে যে জিনিসগুলো ব্যবহার করা হচ্ছে, যে প্রিজারভেটিভ ব্যবহার করা হচ্ছে, সেটাও সঠিক আছে কিনা সেটা দেখতে হবে। সেই দায় কিন্তু FSSAI এবং ড্রাগ কন্ট্রোল অথরিটির। যে ওষুধটা বাজারজাত হচ্ছে তার আগে তো ট্রায়াল পাস করে আসতে হয়েছে। শুধু নামের আগে বা পরে ওআরএস আছে কি নেই সেটাই বিবেচ্য নয়, ওষুধের মধ্যে কি আছে সেটা। ফলে সর্বসাধারণের কাছে আমার আবেদন এবং আমার উপদেশ থাকবে যে
24 ঘন্টার মধ্যে কিন্তু 1 লিটার ওআরএস শেষ করতে হয়, যেটা জলের দ্রবণ হিসাবে তৈরি করা হয়, যেটা প্যাকেট কিনতে পাওয়া যায়, সেই প্যাকেটে গুলে সেই জলটাই পান করা। 1 লিটারের বেশি জল নয়, 1 লিটারের কম জল নয়। প্রচণ্ড রোদে ঘুরছেন, ডাক্তারবাবু বলছেন ওআরএস খান, আপনার এনার্জি আরও বেশি বাড়বে। কিন্তু সব ওআরএস কি আদৌ ঠিকঠাক ওআরএস, অর্থাৎ ওয়ের রেকমেন্ডেশন করা ওআরএস? আর তা নিয়েই ইতিমধ্যেই বিভ্রান্তি ছড়ালো এফএফএসআইয়ের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হলো, সেখানে বলা হলো বাজার থেকে যে ওআরএস কিনে খাচ্ছেন সেই ওআরএস কিন্তু সবসময় সঠিক ওআরএস নয়। কারণ অনেক টেট্রা প্যাক আপনি কিনে খাচ্ছেন, যেগুলি সুন্দরভাবে একেবারে মিষ্টি পানীয়র মতো, সেগুলো কিন্তু ওআরএস নয়। একেবারে এফএফএসআইয়ের তরফ থেকে বলা হলো ওয়ের রেকমেন্ডেশন করা যে ওআরএসের যে প্যাকেট, যে দ্রবণ রয়েছে, সেই দ্রবণটাই সত্যিকারের অরিজিনাল ওআরএস। আর এই যে বাজার থেকে যে ওআরএস এর নানান টেট্রা প্যাক কিনে খাচ্ছেন, সেই ওআরএস নিয়েই এবার সাবধান করে দিল কেন্দ্রীয় খাদ্য নিয়ামক সংস্থা। তাদের তরফ থেকে বলা হয়েছে যে যেগুলি ওআরএস বলে খাচ্ছেন সেগুলি কিন্তু আদৌ ওআরএস নয়, ওআরএস এর নাম করে বাজারে আনা হয়েছে। আর তা নিয়েই এফএফএসআইয়ের তরফ থেকে বলা হলো সমস্ত দ্রব্যের আগে ওআরএস লিখে দিলেই সেটা ওআরএস নয়। ওআরএস একমাত্র ওয়ের রেকমেন্ডেশন করা যে দ্রবণ রয়েছে সেই দ্রবণ। এই বিজ্ঞপ্তি জারি করার পর রীতিমতো সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি শুরু হয়েছে যে ওআরএস যারা এতদিন ধরে খাচ্ছিলেন সেখান থেকে কফ সিরাপের মতো সমস্যা তৈরি হয়ে যাবে না তো, কোনো সমস্যায় ভুগতে হবে না তো? সেখান থেকে দাঁড়িয়ে পরিষ্কার করে চিকিৎসকদের বক্তব্য একেবারে ওয়ের রেকমেন্ডেশন করা যে দ্রবণের প্যাক রয়েছে, যে সল্টের প্যাক, সেগুলি অরিজিনাল ওআরএস, আর সেই ওআরএসটাই ব্যবহার করুন। ক্যামেরায় দেবজ্যোতি দত্তের সঙ্গে অয়ন শর্মা, জি 24 ঘন্টা, কলকাতা। উত্তরবঙ্গে বিপর্যয়ের পর 12 দিন অতিক্রান্ত, এখনো কঙ্কালসার চেহারা জলপাইগুড়ির দুধিয়ার। প্রশাসনের সহযোগিতায় স্থানীয়রাই তৈরি করলেন বাঁশের সাঁকো। প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত দুধিয়ার লোহাপুল। একদিকে মিরিক, অন্যদিকে শিলিগুড়িগামীর রাজ্য সড়ক বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছে, কারণ লোহাপুলের যে মাঝখানের পিলার সেটি ধ্বংস হয়ে গেছে, একেবারে প্রাকৃতিক বিপর্যয়। যার ফলে প্রশাসনের তরফ থেকে বানিয়ে দেওয়া হয়েছে এরকম বাঁশের সাঁকো, অর্থাৎ খরস্রোতা পাহাড়ি বালাসন নদীর, অর্থাৎ লোহাপুলের নিচ দিয়ে বয়ে যাওয়া দুধিয়ার সেই বালাসন নদীর উপর দিয়ে এরকমই বাঁশের সাঁকো বানানো হয়েছে। কারণ একদিকে দুধিয়াবাসী, অন্যদিকে গয়াবাড়ির বাসিন্দাদের যাতে যাতায়াতের আপাততভাবে কিছুটা সুবিধে হয়, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেক দিন প্রাকৃতিক বিপর্যয়ের পরে এরকম ভাবেই পারাপার হচ্ছে এখানকার বাসিন্দারা। তারা চাইছে অবিলম্বে প্রশাসনের তরফ থেকে বিকল্প ব্রিজ তৈরি করা হোক। সবজি কেনাবেচা নিয়ে ঝাড়খণ্ডের গিরিডির জামুয়া থানা এলাকায় সংঘর্ষ, দুই গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষ হয়। যানজটের কারণে শুরু হওয়া বচসা দ্রুত হিংসাত্মক রূপ নেয়। প্রথমে গালিগালাজ, তারপর দুপক্ষের মধ্যে লাঠি, ডান্ডা, ইট, পাথর চলতে থাকে। এই সংঘর্ষে উভয় পক্ষের 1 ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ঘটনার পর উত্তেজিত মানুষ রাস্তা অবরোধ করেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।